এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন সন্ধ্যে 7টা মানেই কিন্তু এক্সপ্রেস অনলাইন, আমাদের এই বিশেষ সন্ধ্যাকালীন অনুষ্ঠান। এবং আমার সাথে অনুষ্ঠানে থাকে আমাদের বিশেষ কিছু প্রতিনিধিরা থাকেন আমাদের, এবং আমাদের সাথে অবশ্যই দিনের বাছাই করা কিছু বিশেষ প্রতিবেদন নিয়ে আমরা অবশ্যই এই সন্ধ্যায় থাকি, সেগুলোকে বিশ্লেষণ করি। এবং আমার সাথে এই সন্ধ্যায় আমার সাথে আছে এক্সপ্রেস নিউজের ডেস্ক ইনচার্জ বিপ্লব চ্যাটার্জি মহাশয়। আপনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ এখানে আমাদের সাথে আপনি উপস্থিত আছেন। প্রথমে আমি চলে যাব দক্ষিণ 24 পরগনার দিকে। একদম প্রথমে চোখ রাখবো নিউ টাউনের খুনি বস্তিতে বিধ্বংস আগুনে পুড়ে ছাই গোটা বস্তি। এই বস্তির আরও একটি নাম আছে, সেটা হলো বাংলাদেশি কলোনি। আচ্ছা, বিব্রতর কাছে যদি সরাসরি একটু প্রশ্ন করি, যে এই যে আগুন লেগেছে নিউ টাউনের এই দক্ষিণ 24 পরগনায় আগুন লেগেছে কিন্তু এক বস্তিতে, সেখানে কিন্তু পুড়ে ছাই এবং সেই ছাই কিন্তু বাতাসে ভেসে বেড়াচ্ছে। এবং দক্ষিণ 24 পরগনায় যে আমরা জানতে পাচ্ছি এই এই বস্তির কিন্তু আরেকটি নাম আছে, বাংলাদেশি কলোনি। এই বিষয় নিয়ে কি বলবেন বিলতা? না, একটা ব্যাপার আছে, তোমাকে বাংলাদেশি কলোনি এইভাবে বলতে পারো না, বলার রাইট নেই তোমার। দেখো, একটা কথা হচ্ছে যে এই বস্তিটা জ্বালিয়ে দেওয়া হলো, কারণ এটা জ্বালিয়ে দেওয়া হলো, না হলে এত বড় একটা বস্তি রাতারাতি 200টা ঘর পুড়ে গেল। যেটা জানা যায়, দেখো আমাদের এই শহরে এসআইআর প্রক্রিয়া যদি না চালু হতো, তাহলে আপনারা দর্শক যারা এই মুহূর্তে টিভির পর্দায় রয়েছেন, বা কেউ মোবাইলে দেখছেন, বা হয়তো কেউ সোশ্যাল মিডিয়ায় আমাদের চ্যানেলটা যখন দেখছেন, আপনি সেখান থেকে জানাচ্ছি আপনার প্রতিক্রিয়াটা কিন্তু ভীষণভাবে দরকার। কারণ আমরা যে বিষয় নিয়ে প্রতিদিন কথা বলি, সেই বিষয়ে কারো তাবেদারি করে আমরা কথা বলি না, একদমই তাই। আমরা সোজা করে বলি। যেটা হচ্ছে, যে বিষয় নিয়ে কথা বললাম, কালকে শহরের রাতে একটা ভয়ঙ্কর আগুন দেখলো শহর কলকাতা, যেটাতে নিউ টাউনে আগুন লেগেছে। এই আগুনের ফলে সঞ্জীব, তুমি যদি দেখো 200টা ঘর জ্বলে গেছে। একদমই। আচ্ছা, এই 200টা ঘরে কারা থাকতো? একটা মানুষও কিন্তু মারা যায়নি, মৃত্যুর খবর নেই, হওয়া উচিত তাই। কিন্তু যেটা খবর পাওয়া গেল, যে দেখো একবারে 200টা বস্তি জ্বলে গেল, কেউ জানতে পারলো না। একটা ভয়ঙ্কর আগুন, সেই আগুনের লেলিহান শিখা যখন জ্বলতে শুরু করেছে, দাউ দাউ করে যখন জ্বলতে শুরু করেছে, তখন চারদিক থেকে মানুষ ছুটে আসে। যখন ক্যামেরা বন্দি করছে সাংবাদিকরা, তখন সেখানকার মানুষ বলছে ক্যামেরাটা বন্ধ করে, মোবাইলটা বন্ধ করে আগে এক বালতি জল ঢালুন। কারণ এটা পুড়ে গিয়ে তো ক্ষতি হয়েছে একদল মানুষের। ভাবুন, 200টা ঘর পুড়ে গেছে, মানে 200টা অনুপ্রবেশকারীর পরিবার ছিল শহর কলকাতার বুকে। সেই ঠিকানাগুলো লোপাট করে দেওয়া হলো, মানে চিহ্ন রাখা গেল না। যে ছবিগুলো বিভিন্ন সোশ্যাল সাইটে আমরা দেখেছি, বিভিন্ন সোশ্যাল মাধ্যমে দেখেছি, বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে দেখেছি, আমাদের টিভি চ্যানেলের মাধ্যমে দেখিয়েছি, যে নিউ টাউনের নির্দিষ্ট একটা বস্তি, যে বস্তি গতকাল চলে গেছে, সেই বস্তিকে বলা হতো বাংলাদেশি কলোনি। অর্থাৎ তাদের ওখানেই ছিল সব বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, তারা সেখানে থাকতো। সেখানে থেকে তারা সারা শহরে ছড়িয়ে গিয়েছিল, এবং তারা যখন এখানে থাকতো তখন তারা কি বলতো, যে আমরা এখানে এসছি আমাদের চিকিৎসার জন্য। কিন্তু চিকিৎসার জন্য আসতে গিয়ে দেখা গেছে তারা এখানে বছরের পর বছর থেকে গেছে। কেউ জনমজুরির কাজ করেছে, কেউ রিক্সা চালিয়েছে, কেউ এখান থেকে চলে গেছে অন্যান্য রাজ্যে, আমাদের ভারতবর্ষের অন্যান্য রাজ্যে চলে গেছে। আজকে বাংলা এবং বাঙালিকে সারা ভারতবর্ষে কেন হেয় করে জানেন? বাংলা ও বাঙালি হেয় করার একটা বড় কারণ হচ্ছে, এই অনুপ্রবেশকারীরা আমাদের ভাষা ব্যবহার করে, আর আমাদের ভাষা ব্যবহার করে তারা রাজ্যের বাংলাকে আগে সারা ভারতবর্ষের লোক সম্মান করত, শ্রদ্ধা করত। কারণ বাংলা
মানুষ যারা ছিলেন, তুমি সব দিক থেকে যদি দেখেন, বাংলার মানুষ ছিল বিখ্যাত, মানে সাহিত্যিক যদি বলা যায় বাংলা, নবজাগরণের পথিকৃৎ যদি বলা যায় বাংলা, স্বাধীনতা আন্দোলনে বড় ভূমিকা ছিল বাংলা। সব জায়গায় যখন বাংলার নাম প্রথম সারিতে, যখন বাংলা আজকে যেটা ভাবে সারা ভারতবর্ষ পরের দিন সেটা ভাবে, এটাই ছিল বাংলার। কিন্তু এই বাংলাকে কলুষিত করা হয়েছে, এই বাংলাকে কলুষিত করা হয়েছে এই কারণেই বলছি, বাংলার এই অনুপ্রবেশকারীরা ঢুকে সারা ভারতবর্ষে ছড়িয়ে গিয়ে যে ভাষাটা ব্যবহার করছে, সে ভাষাটার আমাদের বাংলা ভাষাকে, আমাদের বাংলাকে অসম্মান করেছে। কারণ যারা এদেশে আসছে তাদের শিক্ষার সমস্যা আছে, তাদের দীক্ষার সমস্যা আছে, আমি দীক্ষা বলতে তাদের জীবনের চালচলনের সমস্যা আছে, তারা একদমই তাদের যে কোনো কাজ যে কোনো সময় তারা করতে পারে। দাদা এই জায়গাটা আমি আপনার কাছে একটু স্পষ্ট হতে চাইবো যে এই যে আগুন লেগেছে দক্ষিণ চব্বিশ পরগনায় বস্তিতে আগুন লেগেছে, এর পিছনে কি একটি পরিকল্পিত ঘটনা ঘটছে নাকি একটি অন্যরকম চিত্র? একদম পরিষ্কার কথা বলি, দেখো এই আগুনের পেছনে বড়সড় ষড়যন্ত্র থাকতেই পারে, নাহলে এত বড় একটা আগুন লেগে গেল, দমকলের ইঞ্জিন, এতগুলো ইঞ্জিন, মন্ত্রী স্বয়ং পৌঁছে গেলেন, বিধায়ক পৌঁছে গেলেন, একেবারে সব কটা বাড়ি পুড়ে গেল। অবশ্য দরমার বাড়ি ছিল, একটা বাড়ি থেকে কি কেউ জানতে পারলো না? তাহলে কোথাও তো প্রশ্ন একের পর এক উকি মারছে। দর্শক যারা দেখছেন, আপনাদের মনে কি প্রশ্ন জাগছে না? যদি প্রশ্ন জাগে তাহলে আমাদের একটা সম্পূর্ণ একটা নাম্বার রয়েছে 1800 দিয়ে, ওই নাম্বারে করতে গেলে আপনাদের টোল ফ্রি নাম্বার, সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারবেন, আমরা আপনাদের মতামত শুনতে চাই। হচ্ছেটা কি এই বাংলায়? আজকে এসআইআর এর লিস্ট ঘোষণা হয়েছে, কার্যত এসআইআর এর লিস্ট যতক্ষণ ঘোষণা না হয়েছে তখন আমরা দেখেছি একদল বিএলআরও, তাই তো একদমই, তাদেরকে আমরা দেখলাম একের পর এক তারা আক্রান্ত হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, কোনো বিএলআরও তো অসুস্থ হয়ে পড়েছেন, কেউ বুকের যন্ত্রণা নিয়ে ইহলোক ত্যাগ করেছেন। যাদের ত্যাগ করেছেন তাদের প্রতি আমার সমবেদনা রইল। আমরা যারা বেসরকারি সংস্থায় কাজ করি তাদেরকে কিন্তু সময়সীমা বেঁধে দেওয়া নেই, তাদের নির্দিষ্ট কাজের পরিকাঠা জায়গা নেই, সেখানে কাজের ঘন্টা নেই, এত ঘন্টা কাজ করতে হবে, সেখানে বলা নেই বছরে 2 বার ছুটি আছে, 70 থেকে 80 দিন, এরকম নেই। সেই জায়গায় দাঁড়িয়ে শখের চাকরি, সুখের চাকরি করতে গিয়ে যখনই মাথায় কাজ দিয়েছে, এই কাজের পরিণতি সঞ্জীব আজকে যদি তোমাকে আজকে খবরের প্রসঙ্গে আসবে, আপনাদের দেখাবো জ্যান্ত মানুষকে কিভাবে মৃত করে দিয়েছে সেই সব বিএলওরা, কি অশিক্ষিত একদল বিএলও কাজ করেছে। তাহলে বুঝতে পারছেন কারা আপনার সন্তানের শিক্ষার দায়িত্বভার নিয়েছেন। আমি আমার একজন বিএলওকে ফোন করে বললাম যে ফর্মটা ফিল আপ করার, এইখানে বুঝতে পারছি না, তুমি আমায় এটা বুঝিয়ে বলে, যেটা বুঝতে পারছেন না সেটা ব্ল্যাঙ্ক রেখে দিন। কি অসাধারণ যুক্তি, ভাবতে পারে, স্যালুট করতে হয়। আমরা যাব পরবর্তী একবার, আপনাদের কাছে মনে হয় নিউ টাউনের সেই ভয়াবহ আগুনের যে দৃশ্য, সেই দৃশ্য একবার আপনারা দেখুন। নিউ টাউনের ঘুনিবস্তিতে বিধ্বংসী আগুন, আগুনে পুড়ে ছাই গোটা বস্তি। এই বস্তির আরও একটি নাম আছে, সেটা হলো বাংলাদেশি কলোনি, অর্থাৎ বাংলাদেশিদের ডেরা। রাজ্যের এসআইআর শুরু হওয়ার পরে দলে দলে ভারত ছাড়ার হিড়িক দেখা যায় বাংলাদেশিদের মধ্যে। ভারত বাংলাদেশ সীমান্তের একাধিক এলাকায় ভিড় করেছিল এই বাংলাদেশিরা। ঘন বস্তি এখন খা খা করছে, ঘুনিবস্তি ছেড়ে পালিয়েছে বাংলাদেশ অনুপ্রবেশকারীরা। তাহলে ফাঁকা বস্তিতে কিভাবে লাগলো আগুন? এর নেপথ্যে কোন অভিসন্ধি? কেন হঠাৎ করে বাংলাদেশিদের ডেরাতে আগুন, তাও ঠিক এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরই? প্রশ্ন অনেক, উত্তর দেবে কে? বস্তির প্রায় 200টি ঝুপড়িতে আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন ও ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু ও নিউ টাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দক্ষিণ চব্বিশ পরগনা নিউ টাউনের কিন্তু সেই বস্তি চিত্র আমরা দেখি। সজীব, একটা কথা বলা তোমার জানানো হয়নি, যেটা তুমি বারবার ভুল করছো, আমার বলার একটু দর্শকদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখুন, আমাদের যিনি দক্ষিণ চব্বিশ পরগনার প্রতিনিধি আছে, তার দিক থেকে সুবিধা হয় হচ্ছে নিউ টাউনটা সরাসরি যোগাযোগ করার। আচ্ছা আচ্ছা, নিউ টাউন টোটাল দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একটি আলাদা, মানে যদি বলা যায় মহানগরের একটা অংশ। সেই প্রতিনিধি আমাদের এই ভয়ঙ্কর আগুনের ছবি পাঠিয়েছে, এবং যার জন্য বারবার দক্ষিণ চব্বিশ পরগনার কথা বলতে হচ্ছে, কারণ আমরা খবরের ট্র্যাগ লাইনে যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনার প্রতিনিধি আমাদের এই খবর পাঠিয়েছে,
বারবার আমরা সেটা বলছি, কিন্তু আপনাদেরও বলে রাখি খবরটি নিউ টাউন মহানগরের খবর। এবং সত্যি কথা বলতে গেলে এই মহানগরের মধ্যেই ঘাঁটি গেড়েছিল। যদি দেখেন সল্টলেক সেক্টর 5 থেকে শুরু করে নিউ টাউনের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই অঞ্চলে বেআইনিভাবে রাস্তার ধারে ঝুপড়ি বানিয়ে মানুষ থেকেছে, যাদের পরিচয় নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। রেবতী, অসংখ্য ধন্যবাদ। রেবতী, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। একদম দেখো, রাতারাতি 200টি ঘর পুড়ে গেল, দাউ দাউ করে পুড়ে গেল। এবং যদি দেখো রাতারাতি সেখানে দমকল মন্ত্রী গেলেন, স্থানীয় বিধায়ক গেলেন। এই আগুন লাগাটা কেমন যেন কাকতালীয় মনে হচ্ছে, মানুষের মনে প্রশ্ন জাগছে। হঠাৎ করে এই বস্তিটা আগুন লাগিয়ে যাওয়া মানেই তো কতগুলো আইডেন্টিটি হারিয়ে গেল, কতগুলো প্রমাণ হারিয়ে গেল। কি বলবে এই আগুন নিয়ে সার্বিক রিপোর্ট আমি তোমার কাছ থেকে জানতে চাইবো। দেখো বিপ্লবদা, তোমাকে জানিয়ে রাখি, বাংলাদেশ থেকে কিছু মানুষ নিউটনে এসে তারা বাস করে, সেখানে একটা বস্তি গড়ে ওঠে, যে বস্তিতে বাংলাদেশের বেশিরভাগ মানুষই সেখানে ছিল। কিন্তু হঠাৎ করে আজকে দেখা গেল প্রায় 200টি বাড়ি পুড়ে একবারে ভূমিসাৎ হয়ে গেছে। যেখানে কিন্তু এসআইআর এর আবহে যখন ওই বাংলাদেশি গুলো একবারে বস্তি ছেড়ে তার প্রায় নিশ্চয় হয়েছিল, ছিল না কেউ, তাহলে কি কারণে ওই বস্তিতে এখন আগুন লাগলো? যেহেতু খসড়া তারিখে এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরেই কেন বা আগুন লাগলো, এ নিয়ে কিন্তু একটা জল্পনার সৃষ্টি হয়েছে। তবে আগুন যখন লেগে যায় একবারে ছাড়ানো সম্ভব হয়নি, বেশ কয়েকটি দমকলের কয়েকটি ইঞ্জিন এসে কিন্তু রক্ষা পায়নি, সবকিছু ভূমিসাৎ হয়ে পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু যে সকল বাড়িতে যে সমস্ত আসবাবপত্র থেকে আরম্ভ করে সমস্ত ডকুমেন্টস গুলো কোনো কিছুই প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু এই আগুনটা কেনই বা লাগলো হঠাৎ করে? এই সমস্ত বাংলাদেশি যারা ছিল এই বস্তিতে, সেই বস্তিতেই বা কেন আগুন লাগলো? এবং তা নিয়ে কিন্তু একটা তদন্ত চলছে। ইতিমধ্যে 200টা বাড়ি যে পুড়ে ভূমিসাৎ হয়ে গেছে তার কোনো দিশা পাওয়া যায়নি। একদমই রেবতী, তোমার এই কথার পরিপ্রেক্ষিতে আমি বলছি যে তুমি যেরকম বললে নিউ টাউনে কিন্তু দেখো এই বস্তিতে আগুন লেগেছে, আমি তোমার থেকে জানতে যাবো এর পিছনে কি একটি পরিকল্পিত চিত্র আছে নাকি? দেখো এখন কিন্তু সেরকম পরিস্থিতি, সেখানে সে বস্তি আছে, এখানে কিন্তু পুরো ছাই হয়ে গেছে এবং সেই ছাই কিন্তু বাতাসে ঘুরে বেড়াচ্ছে, খুব ভয়াবহ পরিস্থিতি। কি বলবে তুমি এই বিষয়ে? দেখো, এটা নিয়ে তদন্ত চলছে, এটার মধ্যে কোনো রাজনৈতিকের কাজ হচ্ছে নাকি অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখছে। কারণ যে সময় আগুনটা লেগেছিল সেই সময় প্রত্যক্ষ কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবে খতিয়ে দেখছে। দমকল বাহিনী যেমন এসে আগুন নেভানোর কাজ করেছে, তেমন ইতিমধ্যে যে আইডেন্টিফাই করার চেষ্টা করছে যে কিভাবে এই আগুনটা লাগলো, কোথা থেকে লেগেছে, বা কেউ কি ষড়যন্ত্র ভাবে লাগিয়েছে কিনা, বা কোনো রাজনৈতিক মহল হাত আছে কিনা, এ নিয়ে কিন্তু তদন্ত চলছে। তবে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তৎপরতার সঙ্গে ওখানে আগুন নেভানোর কাজ সম্পূর্ণ হলেও কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছুই কিন্তু একটা জিনিস উদ্ধার করা যায়নি, সব ভূমিসাৎ হয়ে গেছে পুড়ে। একটা কথা রেবতী, যেটা জানা যাচ্ছে যে এই এলাকায় একটা সময় বহু অবৈধ বলতে অবৈধ ভোটার কার্ড, আধার কার্ড পাওয়া গেছে। যারা থাকে তারা ফেলে চলে গেছে, এমন ছবি আমরা পেয়েছি, এমন কাগজ পড়ে রয়েছে। বিভিন্ন এলাকার আধার কার্ড এখান থেকে পাওয়া গেছে, এই বস্তি থেকেই পাওয়া গেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে, সোশ্যাল মাধ্যমে সেটা ফুটে উঠেছে। আমার মনে হয় কেচে খুঁড়তে কেউটে বেরিয়ে পড়তে পারেই বলে কি আগুন। দেখো, যারা বাংলাদেশ থেকে প্রবেশ করেছিল তারা অবৈধভাবে বিভিন্ন ধরনের আধার কার্ড থেকে, আইডেন্টি কার্ড থেকে বিভিন্ন ধরনের কাগজপত্র এখানে তারা তৈরি করে বৈধভাবে বসবাস করার চেষ্টা করেছিল। এবং যখনই এসআইআর এর তদন্ত শুরু হয় তখন কেটে ফুটতে কেউটে বেড়ে ওঠা, তখনই প্রমাণিত হয় তারা বাংলাদেশি সব। তারা এখানে এসে নকল জালিয়াতি জাল ভাবে কাগজপত্র করে তারা স্থায়ীভাবে বসবাস করেছিল। এক্ষেত্রে যেমন তারা ধরা পড়ার ভয়ে, অর্থাৎ তাদের ঘরে যাওয়ার ভয়ে তারা যখন এখান থেকে তোবলা তুবলি গুটিয়ে, অর্থাৎ তাদের সমস্ত কিছু গুটিয়ে নিয়ে বাংলাদেশে তারা যখন রওনা দিয়েছিল, সেক্ষেত্রে এখানে কিছু দেখা গেছে যে জাল নথিপত্র, অর্থাৎ বাংলাদেশি যে সমস্ত এখানে ভারতে যে সমস্ত আধার কার্ড থেকে, আইডেন্টি কার্ড থেকে সব নকল কিছু প্রমাণপত্র পাওয়া গেছিল তাদের ঘরে। কিন্তু এটা কিন্তু পরিকল্পিতভাবে কি কোনো অঘটন, তাই কিন্তু খতিয়ে দেখছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে রেবতী। আরও একটি খবর তোমাকে এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনার হেডলাইন খবর যদি বলো, সবচেয়ে সেরা সংগ্রহ খবর কি আছে তোমার কাছে? দেখো, খবর বলতে একটা জমি জমাকে বিবাদকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে এমনই বচসা শুরু হয়েছে, বচসাকে কেন্দ্র করে সেখানে কিন্তু খুন হয়।
একজন একবারে রড নিয়ে তার মাথায় মারা হয় এবং সেই ঘটনাস্থলেই কিন্তু মৃত্যু হয়। এটা কিন্তু ঘটনা ঘটছে ফলতা একটি জায়গায়, সেই ফলতা জায়গাটাতেই হচ্ছে গিয়ে প্রতিবেশীরা, তাদের মধ্যে সামান্য একটি বেশ কয়েকটি বছর ধরে কিন্তু গন্ডগোল চলছিল ওই জমি জমা নিয়ে। হঠাৎ করে আজকে সকাল থেকে তাদের মধ্যে বচসা শুরু হয় এবং প্রতিবেশীদের মধ্যে বচসার সৃষ্টিতে পেছন থেকে এসে রড নিয়ে মেরে দেওয়া হয় এবং স্পটে মারা হয় সেখানে। কিন্তু পরবর্তীকালে জানা গেছে যাকে মারা হয়েছে তিনি একদম সক্রিয় তৃণমূলের একজন সদস্য ছিলেন বলে জানা গেছে। হ্যাঁ, সেই ভয়ঙ্কর ছবি দর্শকদের জানিয়ে রাখি, সেই ভয়ঙ্কর ছবি আমরা আপনাদের দেখাতে পারিনি কারণ প্রচন্ড রক্তের ছবি ছিল, মাথায় ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছিল বলে জানেন সংবাদ মাধ্যমে। রেবতী জানো যে কিছু নিয়ম থাকে যে আমরা রক্ত ওইভাবে দেখাতে পারি না, তো যার কারণে আমরা তোমার কাছ থেকে এই খবরটা নিলাম। ফলতায় এই পাশাপাশি দুটি পরিবারের মধ্যে রেষারেষির কারণে, দীর্ঘদিনের রেষারেষি, ভয়ঙ্কর সেই ছবি। তবে মানুষ অনেক হিংসাত্মক হয়ে উঠেছে এমন ছবিটা দেখতে পেয়েছিলাম তোমার খবরের মধ্যে। অসংখ্য ধন্যবাদ রেবতী সঙ্গে থাকার জন্য। আমরা পরবর্তী খবরে যাব। একদমই, আমরা পরবর্তী খবরে যাব এবং এই খবর একটি অন্যরকম খবর। আমি চুঁচুড়ার দিকে সরাসরি যাব। খসড়া ভোটার তালিকায় ফের চরম গাফিলতির অভিযোগ। ডানকুনির ঘটনার পর এবার চুঁচুড়ায় জীবিত মানুষকে মৃত দেখিয়ে তালিকা প্রকাশ। কিরকম অদ্ভুত একটি ঘটনা, বিপ্লব আপনি কি বলবেন এই বিষয়টি? না দেখো, খুব ভয়ঙ্কর বলবো আমি না, সবচেয়ে আগের দিন যেটা হয়েছিল সেটা হচ্ছে ডানকুনিতে যিনি মারা গেছিলেন তিনি মানে জীবিত ব্যক্তি মরে গেছেন, তো বাধ্য হয়ে তিনি পৌরসভার কাছে ডেথ সার্টিফিকেট দাখিল করতে চেয়েছিলেন যে আমার ডেথ সার্টিফিকেট, আমি তো মারাই গেছি এসআইআরে। তো আমার বক্তব্য হচ্ছে যে এই যে এসআইআর লিস্ট, আপনাদের ঘাবড়াবার কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই। 14ই ফেব্রুয়ারি পর্যন্ত এখনও এর সংস্কারের সময় আছে, একদম পরিষ্কার বলছি। কিন্তু আমার কথা হচ্ছে তাহলে দেখুন কারা কাজ করেছে, এই আপনার এসআইআর এর কাজ কাদের উপর দেওয়া হয়েছে, কি কাজ ছিল? একটা ফর্ম মানুষের বাড়িতে গিয়ে দিয়ে আসা, এক একটা বুথে কতজন? 1200 জন, 1200 লোককে দেওয়ার জন্য কতজন? 1 মাস। আচ্ছা আপনি একটা চিন্তা করুন তো, আপনাকে যদি সময় দেওয়া হয় আপনি একদিনে কি 10টা বাড়ি যেতে পারবেন না, বা 5টা বাড়ি যেতে পারবেন না? তাহলে 5টা বাড়িতে যদি একদিনে যান তাহলে আপনার লাগে কতদিন? খুব সহজ হিসাব। আসলে কোথাও আপনি যদি এইভাবে চেষ্টা করেন, কোথাও আমরা দেখেছি একটা জায়গায় বসে সবাইকে ডাকা হয়েছে, নিয়ম তো তা ছিল না, নিয়ম ছিল, নিয়ম আমি আমার ক্ষেত্রে হয়েছে, আমাদের নির্দিষ্ট একটি পার্টি অফিসে ডাকা হয়েছে, বলছে আমি পার্টি অফিসে 7টা থেকে এত পর্যন্ত বসবো। ভাবতে পারছেন এটা তো পার্টি অফিস থেকে হওয়ার কথা নয়। আসলে কোথাও গিয়ে এরা চিরকাল তো বসে কাজ করতে অভ্যস্ত, পথে ঘাটে কাজ করতে এদের কষ্ট হয়। মাস্টার মানুষ, শিক্ষিত মানুষ, আমি খুব একটা সময় আমাদের মাস্টারদের খুব সম্মান করতাম, কিন্তু এই বিএলওদের প্রতি যে মাস্টাররা এবার দায়িত্ব পেয়েছেন তাদেরকে স্যালুট না করে উপায় নেই, কারণ তারা জ্যান্ত মানুষকে যে কিভাবে মৃত ঘোষণা করে দেয়। আমার কথাটা হয়তো আপনাদের মনে হবে যে আমি বাড়িয়ে বলছি, কেন এত আক্রোশ? কারণ সমাজে শিক্ষিত শ্রেণীর মধ্যে বুদ্ধিমান এবং শিক্ষিত যাদের হাতে আমাদের সন্তানদের দায়িত্ব দেওয়া, যারা শিক্ষিত করবে আগামী দিনের ভবিষ্যৎ, তারাই যদি এমনটা হয় কি প্রত্যাশা করব আমরা? চলুন একবার প্রতিবেদনটা দেখি, প্রতিবেদনটা দেখলে পরিষ্কার হয়ে যাবে। চুঁচুড়া বিধানসভার নলডাঙ্গার 120 নম্বর বুথের বাসিন্দা স্নেহময় ও শিখা ভট্টাচার্যের বড় ছেলে দেবময় ভট্টাচার্য। খসড়া তালিকায় তার নামের পাশে লেখা রয়েছে মৃত, অথচ বাস্তবে তিনি জীবিত, বহুজাতিক সংস্থার কর্মী। বাড়ি কিনেছে ওখানে শিফটেড, পার্মানেন্ট শিফটেড হচ্ছে জামশেদপুরে সে শিফটেড হয়েছে, ওখানে বাড়ি কিনেছে এবং ওখানে ওর ভোটার লিস্টের নামও উঠে গেছে। হ্যাঁ, তার জন্য আমরা এখানটা এটা কাটিয়ে নিলাম, মানে শিফটেড বলে লিখিয়ে নিলাম। কিন্তু এখন এভাবে মৃত বলে এসছে, এটা তো ঠিক নয়। এই যে বিএলও যে এসেছিল আমাদের বাড়িতে, হ্যাঁ উনি জানতেন? হ্যাঁ, বিএলওকে তো সবই জানিয়েছি, কাকে জানাবো? বিএলওকে জানো, আমাদের গুলো তো সব বিএলওকে আমরা ফর্ম দিয়েছি, বিএলও সই করে দিয়েছে। আর ওদের নামে যে ফর্মটা রিসিভ করেছিলাম তো তারা দুটোই তো নিয়ে নিয়েছে। দেবময় ভট্টাচার্যের 2টো ফর্ম ছিল, 2টো নিয়ে নিয়েছে, আর মনিকা ভট্টাচার্যের 2টো ছিল, তাও নিয়ে নিয়েছে। দিয়ে আমি বৃদ্ধ বাবার অভিযোগ, সমস্ত নথি দেওয়ার পরে এমন ভুল মেনে নেওয়া সম্ভব নয়। উচিত নয়। আর এটা তো আমি মানতে পারছি না যে আমার ছেলেকে মৃত ঘোষণা করেছে, এটা তো আমি মানতে পারছি না, কারণ যেহেতু আমার ছেলে বেঁচে আছে।
তাহলে কি করে এটা মানবো আমরা বলে? তারা তো বহুদিন আগে এখান থেকে হ্যাঁ, 4 বছর হয়ে গেল তারা এখান থেকে চলে গেছে। তার পার্মানেন্ট শিফট হয়ে গেছে মানে জামশেদপুরে 2021-এ, হ্যাঁ 21-এ চলে গেছে। ওখানে ওরা পরিবারের দাবি এসআইআর শুরু হতেই বিএলওকে জামশেদপুরের ভোটার কার্ড দেখানো হয়েছিল। দেবময় নিজেও ফোনে কথা বলেন বিএলওর সাথে। বিষয়টি জানানো হলে বিএলও জানান কোথাও একটি ভুল হয়েছে, তবে কিভাবে এই ভুল তা স্পষ্ট ব্যাখ্যা মেলেনি। দেবময় ভট্টাচার্য বলে একটা ছেলে, যার মা বাবা প্রায় 70-এর কাছাকাছি বয়স, সে শিফটিং হয়ে আছে। তার ওয়াইফের নাম শিফটিং দেখাচ্ছে, তাকে মৃত দেখাচ্ছে। আমরা প্রথমেই আমাদের দল এবং মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বলেছিল এত কম সময়ে নির্ভুল ভোটার লিস্ট হতে পারে না। সেটাই বারবার প্রমাণ হচ্ছে। নির্বাচন কমিশন যেটা মানুষগুলোকে, জীবিত মানুষগুলোকে মেরে দিচ্ছে, ওকে কৈফিয়ত দিতে হবে এইসব অবান্তর কাজের। এদিকে তালিকা শুদ্ধ করার দাবি, অন্যদিকে একের পর এক এমন ঘটনায় প্রশ্নের মুখে প্রশাসন। জীবিত মানুষকে মৃত দেখানোর এই ভুল কবে সংশোধন হবে, সেদিকেই তাকিয়ে পরিবার। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। জীবিত হয়েও খসড়া তালিকায় কিন্তু মৃত, এরকমই চিত্র দেখা গেল চুঁচুড়ায়। বিপ্লব দা, কি বলবেন? এসআইয়ের ফর্মে জীবিত থেকেও কিন্তু তিনি মৃত ঘোষিত। খুব চাঞ্চল্য ঘটনা, এবং তিনি কিন্তু রীতিমতো একদম রেগে গিয়েছেন এবং একটি পরবর্তী কাল বলুন। পুরো তোমাকে বিষয়টা বলি। বিষয়টা হচ্ছে যে চুঁচুড়ার এই ভদ্রলোক, তিনি যখন আর কি আজকে একদম পরিষ্কার যখন খবরটা আমাদের পাঠিয়েছে, সেটা যে চুঁচুড়া থেকে অমিত খবরটা পাঠিয়েছে যত সম্ভব, আমি তোমাকে জানাই। অমিতের খবরের বিষয়বস্তুটা ছিল এই রকম যে ভদ্রলোক বৃদ্ধ বৃদ্ধা থাকেন, তাদের এই থাকার সময় কলকাতা, মানে তারা যখন এখানে ছিলেন, তাদের ছেলে থাকেন বাইরে মিনস হচ্ছে তার ছেলে থাকে হচ্ছে তোমার ওই জামশেদপুর বা ঝাড়খণ্ডের এই দিকে কোথাও থাকেন, অন্য স্টেটে থাকেন। তাই ছেলেকে অমিত যেটা বলেছি যে উনি ভদ্রলোক আর কি, যেহেতু ছেলে থাকে না, তাই জন্য তিনি ছেলের হয়ে ফর্মটা ফিল আপ করেছেন, ছেলে সইও করে দিয়েছিল। ছেলে, এটা হচ্ছে তোমার যদি দেখো 18 নম্বর ওয়ার্ডের ঘটনা, একদম তোমাকে বলতে গেলে চুঁচুড়া বিধানসভার 109 নম্বর বুথের বাসিন্দা বৃদ্ধ দম্পতি স্নেহময় ভট্টাচার্য এবং শিখা ভট্টাচার্য, তাদের বড় ছেলে দেবময় ভট্টাচার্য। কি হয়েছে না, তাদের ফর্ম তারা বিএলওকে দিয়ে ফিল আপ করিয়েছে এবং তারা যেখানে থাকে সেখানকার ভোটার কার্ড দেখিয়েছে, যে সেখানকার এই ভোটার কার্ড আছে তার প্রতিলিপি অর্থাৎ জেরক্স কপি দেখিয়েছে, সেইটা রেজিস্টার এখানে নাম্বার তুলে দেওয়ার জন্য, যাতে অন্য জায়গায় ওদের ভোটার আছে এখানে না হলেও চলবে। কিন্তু যখন এই যে লিস্ট যখন আসে, মানে তোমায় বলে দিই, দেবময় আজ 4 বছর ধরে কিন্তু জামশেদপুরে রয়েছে, স্ত্রীকে নিয়েই সেখানে রয়েছে এবং চাকরি সূত্রেই তারা থাকে। স্ত্রীর নাম মনিকা, দুজনেরই ডকুমেন্টস দিয়েছে। অদ্ভুতভাবে মনিকা জীবিত কিন্তু দেবময় মৃত, যে লিস্ট বেরিয়েছে তাতে দেবময় মৃত। যখন ইনি যোগাযোগ করে তখন একটা কথাই বলে যে ঠিক আছে দেখছি, বিষয়টা দেখছি, বিষয়টা দেখছি, হ্যাঁ, এবং এরপরে বিষয়টা দেখছি বলে তিনি কেটে দেন, এরম তো হবার কথা নয়। আমরা একটু আমাদের যিনি প্রতিনিধি আছেন, হুগলি জেলার প্রতিনিধি আছেন, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। অমিত, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে। একদম, যেটা হলো ডানকুনির ঘটনা, তারপরেই দেখলাম আমরা হুগলির চুঁচুড়ার এই ঘটনা, একদম সংবাদ শিরোনামে। ভট্টাচার্য পরিবার বৃদ্ধ দম্পতিকে দেখছি মাথায় হাত, তারা একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে। কি রিপোর্ট তোমার কাছে সার্বিক লাস্ট আছে? দেখো, প্রথমেই শুরুতেই আমি তোমাদের বলেছিলাম যে এই ঘটনাতেই হিতে বিপরীত হতে পারে। এত শর্ট টাইমে যে এই এসআইআর হলো, তাতে কিন্তু বহু নাম বাস করতে পারে বা অথবা বহু নাম ভুল হতে পারে। সেই ঘটনাটি কিন্তু বারংবার ঘটছে এবং বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে এই ঘটনা ঘটছে। একই ঘটনা ঘটেছে উত্তরপাড়ার ক্ষেত্রে, উত্তরপাড়াতেও খবর পাওয়া যাচ্ছে আরো একটি এইরকম ধরনের ঘটনা ঘটেছে। মানে কার্যত হুগলি জেলা জুড়ে এই ঘটনার পুনরাবৃত্তি বারংবার হচ্ছে এবং
এই প্রশ্নের কিন্তু উত্তর সংশ্লিষ্ট যে বুথ রয়েছে সেই বুথের বিএলওদের দিতে হবে। কিভাবে এই জীবিত ব্যক্তিরা তারা মৃত হয়ে যাচ্ছে বা তাদের নাম স্থানান্তরিত হয়ে যাচ্ছে, এই উত্তর কিন্তু তাদের দিতে হবে। একদম, এটা একদম ঠিক। তুমি যেটা বলছো যে এইরকম দেখা যাচ্ছে, তাহলে এই যে মানে আমরা জানি এতদিন যেটা প্রচার করছিলেন আর কি, বিরোধী দল প্রচার করছিলেন ভূতের, প্রচুর ভোটার লিস্টে ভূতের উপদ্রব রয়েছে, ভোটের দিন ভূতেরা ভোট দিতে আসে, কিন্তু এবার তো দেখলাম জীবিত মানুষও মৃত হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এই যে মানে লিস্টে দেখাচ্ছে এত লক্ষ, তাহলে মানে সেখানে তো এই জীবিত লোকরাও মৃত ঘোষণার মধ্যে ঢুকে পড়েছে, সেই লিস্টে ঢুকে পড়েছে। বুঝতে পারছো আমি কি বলছি? একদমই তুমি যেরকমটা বলছিলে, একদিকে যখন প্রথমে বিরোধীরা অভিযোগ করছিল যে মৃতরা জীবিত লিস্টে ঢুকে গেছে, আবার এখন ঠিক শাসক দল অর্থাৎ রাজ্যের যে শাসক দল তারা অভিযোগ করছে যে জীবিতরা মৃতের লিস্টে ঢুকে গেছে। কার্যত দু সময়ে দুজনের যে অভিযোগ কোনোটাই ফেলে দেওয়ার নয়। একটা সময় ছিল যেখানে মৃতরা জীবিত হয়ে ভোট দিতে আসছে, এটা যেমন দেখা গেছিল, আজকের দিনে দাঁড়িয়ে তেমনটাই দেখা যাচ্ছে যে জীবিতরা মৃত হয়ে গেছে ভোটার লিস্ট। একদম তাই, একদম তাই। এখন কি বলছেন পরিবার, কি বলছেন, আর বিওলোর বক্তব্য কি পাচ্ছ? দেখো, স্থানীয় যে বিওলো তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, তবে পরিবার প্রচন্ড আতঙ্কে রয়েছে। বৃদ্ধ দম্পতি, বৃদ্ধ মা বাবা তারা কিন্তু এই বিষয়টা নিয়ে অত্যন্ত চিন্তিত এবং তাদের শারীরিক অবস্থারও কিছুটা অবনতি হয়েছে এই খবর পাওয়ার পর যে ছেলে মৃত। এবার প্রথমে তারা মানতে চাননি, তারপরে ছেলের সঙ্গে তারা কথা বলেন এবং ছেলেও হতচকিত হয়ে পড়েছে যে আমি জীবিত রয়েছি, কিভাবে প্রমাণ করবো? তাহলে কি কাদম্বরীর মতো সেই মরে প্রমাণ করতে হবে যে আমি জীবিত? অসংখ্য ধন্যবাদ অমিত। সত্যি আজকে মানে যদিও নিউজে বসে এইভাবে হাসার অধিকার নেই, কিন্তু আমরা এমন একটা সময়ের মধ্যে আছি, এমন একটা মানে কাণ্ডজ্ঞানহীন সময়ের মধ্যে আছি। কাণ্ডজ্ঞানহীন বলছি কেন? কাণ্ডজ্ঞানহীন বলছি যে এসআইআর প্রক্রিয়া হওয়ার সময় দেখলাম আমাদের মুখ্যমন্ত্রী একাধিকবার বিরোধিতা করতে। আজকে এসআইআর হওয়ার সময় দেখলাম বিরোধী দলনেতা চিৎকার করতে 1.5 কোটি লোকের নাম বাদ যাবে। তারপরে এসআইআর লিস্ট যখন ঘোষণা হলো সেটা তো গেল 50 থেকে 58 লক্ষ লোকের নাম বাদ গেল। কিন্তু মজার বিষয় হচ্ছে যে অনেক জ্যান্ত মানুষকে মৃত দেখতে পাচ্ছি। মানে এই ভদ্রলোকদের মধ্যে কেউ একজন তো আবার সরাসরি চলে গেছেন মানে পৌরসভায় ডেথ সার্টিফিকেট আনতে। একদমই কি আমার কথা বিশ্বাস হচ্ছে না আপনাদের? সঞ্জিত, তোমারও হয়তো বিশ্বাস হচ্ছে না। আমার মনে হয় এবার যদি আমরা একটু পূর্ব বর্ধমানের কালনাতে যাই তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আমি হাসছি কারণ কি বলুন তো, আপনারা বলবেন আমার হাসি পাচ্ছে যে কোথায় বসবাস করছি আমরা, কাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল। আসলে যারা ভাবতে পাচ্ছেন বাংলার কি বেগতিক হাল, সত্যি চলুন একবার দেখে নিই আরেকটা এই রকম রিপোর্ট। কালনা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কালীনগর পাড়া এলাকার বাসিন্দা পূর্ণ সাহা। অভিযোগ, নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় তাকে মৃত বলে দেখানো হয়েছে, যদিও নির্দিষ্ট সময়ের মধ্যেই এনুমারেশন ফর্ম জমা করেছিলেন তিনি। পরিবারের দাবি, বিএলও বাড়িতে এসে ফর্ম সংগ্রহ করেননি, অন্য জায়গায় বসে ফর্ম নেওয়া হয়। সেই সময় ফর্মের রিভিউ অংশে ভুলবশত পূর্ণ সাহাকে মৃত বলে উল্লেখ করা হয়েছিল। পরিবার আরও জানায় তারা ঠিকভাবে লিখতে পড়তে জানেন না, ফলে ইংরেজিতে কি লেখা হয়েছে তা বুঝতেও পারেননি। এই ঘটনার পরই নিজের প্রতিবেশীকে সঙ্গে নিয়ে কালনা পৌরসভায় ডেথ সার্টিফিকেট তুলতে আসেন জীবিত পূর্ণ সাহা। সার্টিফিকেট নিতে এসেছি কার মৃত সার্টিফিকেট? আমার জন্য। কেন? মৃত বলে ঘোষণা হয়েছে ওই জন্য। আমার কাকে মৃত বলে? আমাকে। কোথায়? কোথায়? ভোটার লিস্টে? ভোটার লিস্টে। দিয়ে কখন দেখলেন এটা? কালকেই দেখলাম আমি। দিয়ে এখন কি করতে এসছেন? এখন কোথায় এসছেন? এখন পৌরসভায় এসেছি। কি জানাতে এসছেন? মৃত সার্টিফিকেটের জন্য। কি বললো এখান থেকে? ওরা ঠিক করে দেবে বললো? হ্যাঁ, ঠিক করে দেবে বললো। আচ্ছা।
এদিকে সংশ্লিষ্ট বিএলওর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই মুহূর্তে ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি, বরং সংবাদ মাধ্যমকে জীবিত ওই ব্যক্তিকে তার সামনে হাজির করার পরামর্শ দেন। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের INTTUC সভাপতি সুদীপ বসুর দাবি, নির্বাচন কমিশন চক্রান্ত করে বৈধ ভোটারের নাম বাদ দিয়েছে এবং এর পেছনে বিজেপির হাত রয়েছে। অন্যদিকে কালনার মহকুমার শাসক অহিংসা জৈন মৌখিকভাবে জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আমরা দেখলাম কালনার এই অদ্ভুত একটি ঘটনা। খসড়া ভোটার তালিকার চরম বিভ্রাট জীবন্ত হয়েও নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকায় মৃত বলে ঘোষণা করা হয়েছে এক ব্যক্তিকে, আর নিজের নামের পাশে মৃত লেখা দেখেই প্রতিবাদের অভিনব পথ বেছে নিয়েছেন তিনি। ডেথ সার্টিফিকেট তুলতে সরাসরি হেঁটে পৌঁছে গেলেন কালনা পৌরসভায়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে ইতিমধ্যে। কি বলবেন বিপ্লব আপনি বিষয়ে? সঞ্জীব, তুমি ভাবো তুমি বেঁচে আছো, কিন্তু তোমার ডকুমেন্টস বলছে তুমি মরে গেছো। এবার আমাদের দেশের আইন কি বলে? আমাদের দেশে আইন বলে প্রমাণ। এবার তুমি বেঁচে আছো, কিন্তু তোমার প্রমাণপত্র যেটা সেটা মৃত। এবার তুমি প্রমাণটা করবে কি করে? তোমার তো প্রমাণের আর জায়গা নেই। এটা অদ্ভুত চাঞ্চল্যকর ঘটনা। আমি আপনাদের বলছি, ভাবুন আপনাকে কেউ মৃত ঘোষণা করে দিল, প্রমাণ মানে আপনি ভারতের একটা নাগরিকত্বের একটা অংশ, আমি বলছি না যে ভোটার কার্ডই নাগরিকত্ব প্রমাণ করে, একমাত্র পাসপোর্ট করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা নাগরিকত্বের একটা প্রমাণ হচ্ছে ভোটার কার্ড, কারণ যেটা দিয়ে আপনি নাগরিক বলেই ভোট দেন। মজার বিষয়, সেইটাতে আপনাকে মৃত বলে ঘোষণা করে দিয়েছে। এখন এইটাই তো আপনার প্রমাণপত্র যে আপনি জীবিত। এইটা দেখে বাকি লোক তো আপনাকে জীবিত মৃত ঘোষণা করবে। একবার আপনাকে মৃত ঘোষণা করার পর পুনরায় জীবিত ঘোষণা করবে আপনি সেই ব্যক্তি। এই যে প্রক্রিয়া, এটা লম্বা প্রক্রিয়া। তাহলে এই যে গরুর দল, আমি গরু বলছি কারণ সরকার এমন মানুষ নিয়োগ করেছেন, আমি সরকার রাষ্ট্র এমন মানুষ নিয়োগ করেছেন যেখানে জীবিত মানুষকে মৃত ঘোষণা, মানে কী কাজের চাপ আপনারা ভাবতে পারছেন? হ্যাঁ, জলজ্যান্ত মানুষগুলোর সঙ্গে দেখা হচ্ছে, তাদের সঙ্গে কথা বলছে, তাদের ছবি দেখছে, সেই মানুষগুলো তাদেরকে মৃত ঘোষণা করে দিচ্ছে। এই মানুষগুলো মৃত না ঘোষণা হওয়ার পর তাদের তো একটা ক্ষোভ তৈরি হবে, খুব স্বাভাবিক। এবং এতটাই ক্ষোভ তৈরি হয়েছে যে এই ক্ষোভটা প্রকাশ করবেন কিভাবে? একটা অভিনব পন্থা আপনাদেরও বলি, ঘাবড়াবেন না। কোথাও কিছু না হোক, বাংলা একদম স্বতন্ত্র। কারণ বাংলার এই শিক্ষক জীবিতকে মৃত ঘোষণা করতে পারে। আর মৃত ঘোষণা হওয়ার পরে ভদ্রলোক যখন দেখলো আমার কাছে তো প্রমাণ লাগবে আমি মৃত, তাই সরাসরি ডেথ সার্টিফিকেট তুলতে চলে গেলেন ওই কাগজ নিয়ে, ডকুমেন্টস নিয়ে, একদম কালনা মিউনিসিপ্যালিটিতে। আমার তো মনে হয় ভদ্রলোক বুঝে শুনেই গেছে। সঞ্জীব, আমি তোমায় বলি, যদি তোমায় কেউ মৃত ঘোষণা করে, তোমার নামে একটা ইন্স্যুরেন্স করা আছে, ভালো করে বোঝো। কারণ বাংলায় তো চাকরি নেই, টাকা না হলে চাকরি হবে না, পয়সা না দিতে পারলেও চাকরি হবে না। কারণ মাস্টাররা আজকে দেখলাম সব সে ধর্মতলায় মুড়ি আর চপ বিক্রি করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা খুব সুন্দর ছবি আমরা দেখলাম যে এরকমটা হয়, যার জন্য ভদ্রলোক গেছে ডেথ সার্টিফিকেট পৌরসভায় তুলতে। আর যা তো গেছে, যাওয়া মাত্রেই এই যে কালনার যিনি পৌর প্রধান বা যারা আছেন তারা একেবারে হকচকিয়ে গেছে। সত্যি এখন আমি আমার মৃত সার্টিফিকেট নিয়ে এসেছি, এবার নিন আমার ভোটার কার্ডে আমি মৃত, আমাকে একটা ডেথ সার্টিফিকেট দিয়ে দিন। আচ্ছা, এই কালনা পৌরসভায় যে তিনি গেলেন, তিনি সজলে গেছেন এবং তিনি কিন্তু রীতিমতো ক্ষিপ্ত হয়ে পড়েছেন। এর পরের চিত্র কি? মানে কালনা পৌরসভায় গিয়ে সেখানকার আধিকারিকরা কি বলছেন বা তারা কি উত্তর দিচ্ছেন সেক্ষেত্রে? আজকে যেটা তো এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছ, এরই সার্টিফিকেট আজকে মৃত বলে, এখন যেই মুহূর্তে দর্শক যাকে দেখতে পাচ্ছে তাকে মৃত বলে ঘোষণা হয়েছে। খুব ভালো লাগছে যে আমরা ভূত, মৃত কেউ হলে তাকে ভূত বলি,
তো এগুলো জ্যান্ত ভূত দেখতে পাচ্ছি, সেটা কথা না। এরপরে যাওয়ার পরে এই বিষয়টা নিয়ে দেখো, এটা তো একটা খাদ্য হয়ে গেছে না, রাজনৈতিক নেতাদের কাছে খাদ্য হয়েছে, খবরের মানুষের কাছে একটা খোরাক হয়েছে, বাংলার মানুষের কাছে একটা খোরাক হয়েছে, সারা ভারতবর্ষের কাছে মাথা নিচু হয়েছে যদি বলি, তাহলে সেটা হচ্ছে বাংলা। কারা পরিচালনা আছে এটা ভাবলে লজ্জা করে। যদি বলো যে না এ তো ভারত সরকার, না, ভারত সরকার তো তার দায়িত্ব দিয়েছে এখানকার মানুষদের, কর্মচারীদের, রাজ্য সরকারের কর্মচারীদের, রাজ্য সরকারি কর্মচারীদের তাদের দায়িত্ব কে দিয়েছে? রাজ্য সরকার। যাদেরকে বিএলও হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের কাদের? সমাজের কয়েকজন মানুষকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করা হয়, শিক্ষক, ডাক্তার, কৃষক, এদের উপর নির্ভর করে। সবচেয়ে বড় নির্ভর করে কে? শিক্ষক, যিনি আগামী প্রজন্মকে সুশিক্ষিত করবেন। আর আমরা যে প্রজন্মকে পাচ্ছি, যে শিক্ষকদের পাচ্ছি, সেই শিক্ষকরা এমন, তাদের যা নমুনা দেখালো এই এসআইআর প্রক্রিয়ায়, তাদের যে শারীরিক ক্ষমতা, মানে এক কথায় বলতে পারো পড়ে পাওয়া 14 আনা চাকরি। আমি আপনাকে এই প্রসঙ্গে বলবো যে এই এসআইআর প্রক্রিয়া শুরু হলো, কিন্তু এর ফলে কিন্তু অনেকগুলো চিত্র আমরা দেখতে পেলাম, সাময়িক অনেকগুলো চিত্র, যেমন বাবাকে কাকা বানিয়ে দিচ্ছে বা বাবা কাকাকে টাকা পয়সার বিনিময়ে কিন্তু আমরা অনেকগুলো চিত্র দেখতে পেলাম, এবং একদম জীবিত মানুষকে কিন্তু মৃত বানিয়ে দেওয়া হচ্ছে। 2002 সালে যারা এসআইআর প্রক্রিয়ায় ছিলেন তারাও সেখানে গন্ডগোল করেছেন, অস্বীকার করার জায়গা নেই, তারা ভোট বাক্সে অস্বীকার করেছেন, অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে দিয়েছেন একাধিক ভিন্ন নামে। বাংলার প্রকৃত যারা ভোটার, যাদের এখানে জন্ম আছে, তাদেরকে পাওয়া যায়নি। একদম পরিষ্কার বলতে লজ্জা নেই। আজকে আপনাদের বলি, যে সরকারি চাকরিটা আপনারা করেন, মাস্টারমশাই শুনছেন আমার কথা, আপনাদের তো মনে হয় না যোগ্যতার জন্য চাকরি পেয়েছেন। কারণ যোগ্য ছেলেরা এখন রাস্তায় বসে আছে চপ মুড়ি নিয়ে, তাদের চাকরিটা নেই। 9 বছর বাদে তারা চাকরিটা হারিয়েছে। যোগ্য লোকরা রয়েছে স্কুলের বাইরে, আর অযোগ্য লোকরা বিএলআরওর কাজ করছে, যার কারণে জীবিত মানুষকেও মৃত ঘোষণা করছে। লজ্জা করছে। আপনি একবার বাংলার বাইরে যাবেন, বাংলা ভাষায় কথা বলবেন না, তাহলে অনুপ্রবেশকারী মনে করতে পারে। আর এতে লজ্জা পাওয়ার কিছু নেই, এটাই স্বাভাবিক। কারণ আমাদের এই ছদ্মবেশে অনেক অনুপ্রবেশকারী ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গিয়েছিল, যাদেরকে চিহ্নিত করে এসআইআরের সময় আবার পুশব্যাক হয়েছে। তাতে অনেকের যন্ত্রণা বেড়েছে, অনেকের ব্যথা হচ্ছে, সমব্যথী হচ্ছেন। কিন্তু কখনো কি ভেবেছেন আজ থেকে 50 বছর আগে, 70 বছর আগে যে মানুষগুলো এক প্রকার জীবন হাতের মুঠোয় নিয়ে এসছে, তাদের কথা ভেবেছেন? না, একদমই ভাবেননি। খুব স্বাভাবিক। যাক, আপনাদের কাছে যেটা বলার একদম পরিষ্কার বলি, যে এই যে ঘটনা আমরা দেখলাম, এই যে পুরো ঘটনাটা দেখলাম, অত্যন্ত লজ্জার এবং নিন্দনীয়। এটা নিয়ে চলছে রাজনীতির তরজা। কি হয় দেখা যাক। এই মৃত মানুষগুলোকে জীবিত করার কি রহস্য রয়েছে একটু দেখবার ইচ্ছা আছে। তবে আপনাদের এটাও আবার বলি, এবার আরেকটি খবরের দিকে যাব, যেটা নিয়ে আমার খুব ইচ্ছা রয়েছে আপনাদের বলি। সেটা হচ্ছে, এটা হচ্ছে আপনাদের পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দুটি স্কুলের মধ্যে, অর্থাৎ একদম পরিষ্কার বলি, দুটি স্কুলের মাঝখানে একটা রাস্তা, সড়ক, একটি গার্লস স্কুল, একটি বয়েজ স্কুল, দুটিরই প্রাচীন স্কুল। লাস্ট যে স্কুলটা, মেয়েদের স্কুলটার প্রায় 50 বছর পূর্তি হয়ে গেছে। সেই মেয়েদের স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 750, ছেলেদের স্কুলের সংখ্যাটা প্রায় 1200-র মতো। কিন্তু সমস্যা যে ছেলেদের স্কুলটি 12 ক্লাস পর্যন্ত আছে। এই মেয়েদের স্কুল থেকে মাধ্যমিক পাস যারা করে, তারা ইচ্ছা করলে এই ছেলেদের স্কুলে 9, 10 মানে 10, 11, 12 আর কি যেহেতু আছে, তারা ওখানে কো এডুকেশন ব্যাপার আছে। সম্প্রতি এই স্কুলে কো এডুকেশন চালু করা, ক্লাস 5 থেকে চালু করবার ইচ্ছা রয়েছে, এটা প্রস্তাবটা দেওয়া হয়েছে। আর এই প্রস্তাব দেওয়ার পর থেকেই বেঁকে বসেছে এই মহিলা গার্লস স্কুলের কিছু অভিভাবক। 2 স্কুলের অভিভাবকের বিষয় কি, মাঝখানের এই 16 নম্বর জাতীয় সড়ক, যেখান থেকে দ্রুত গতিতে গাড়ি যাতায়াত করে, ছাত্রছাত্রীদের জীবনের রিস্ক থাকে, মানে যাতায়াতের, কারণ নেই কোনো আন্ডারপাস, নেই কোনো ওভারব্রিজ,
যার ফলে জীবনটা হাতে করেই রাস্তায় এপার ওপার হতে হয় ছাত্রছাত্রীদের। সেই জায়গায় দাঁড়িয়ে একটি যদি বয়েজ স্কুলের সঙ্গে যদি মহিলা স্কুলের কোঅর্ডিনেশন হয়ে যায়, তাহলে অন্তত দুটো স্কুলের মধ্যে দিয়ে যে সমঝোতাটা তৈরি হবে, তাতে হয়তো এপারের ছাত্রছাত্রীরা এপারে থাকবে ওপারে, কিন্তু এতে অনেকের আপত্তি আছে। আর এই আপত্তি কেন আছে, কি বৃত্তান্ত, মূল খবরের জিস্ট কি, চলুন একবার প্রতিবেদনটা দেখে নিই। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের দেউলিয়া বালিকা বিদ্যালয় আর দেউলিয়া হাই স্কুল, এই দুটি স্কুলের মাঝে 16 নম্বর জাতীয় সড়ক, নেই কোনো আন্ডারপাস, নেই কোনো ওভারব্রিজ, ফলে রীতিমতো ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় ছাত্রছাত্রীদের। তাই দেউলিয়া হাই স্কুলের ছাত্রীদের 5ম শ্রেণীতে ভর্তি নিতে কয়েকদিন আগেই দেউলিয়া হাই স্কুলে একইভাবে বিক্ষোভ প্রদর্শন করেছিল অভিভাবকরা। এখানেও দাবি ছিল জাতীয় সড়ক অতিক্রম করে জীবনের ঝুঁকি নিয়ে দেউলিয়া বালিকা বিদ্যালয়ে যেতে হয়, সেই কারণে দেউলিয়া হাই স্কুলে তাদের ভর্তি নিতে হবে। আর এই নিয়ে গত কয়েকদিন আগে স্কুল গেটে তালা মেরে বিক্ষোভ দেখায় অভিভাবকের এক অংশ। এই ঘটনাকে কেন্দ্র করে আজ দেউলিয়া বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের একাংশ অভিভাবক তারাও আজ পাল্টা ডেপুটেশন জমা দেন দেউলিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কাছে। কারণ এখানে যেহেতু আন্ডারপাস বা ফ্লাইওভার কিছু নেই, সেই কারণে তারা চাইছেন তাদের ছেলেদের নিরাপত্তার স্বার্থে আমাদের এই বালিকা বিদ্যা মন্দিরে কো এডুকেশন বা সহশিক্ষা চালু করার জন্য। স্কুলকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে কোনোভাবে ছাত্রীদের টিসি দেওয়া যাবে না। দেউলিয়া হাই স্কুলে কোনোভাবে যাতে করে অনুমোদন না পান ছাত্রীদের ভর্তির বিষয়ে, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাবেন বলে জানান অভিভাবকদের অপর একাংশ। তা আমরা বলছি যে যদি ছাত্র কমে যায়, স্কুলটাকে তুলে দেবে না, স্কুলটা থাকবে, খাঁচা থাকবে, কিন্তু পাখি যদি না থাকে খাঁচার কোনো মূল্য থাকে না। সেই জন্য আমরা বলছি যে দেউলিয়া গার্লস স্কুলের একটি ছাত্রীও যেন টিসি নিয়ে ওইখানে 5-এ ভর্তি না হতে পারে, এটার জন্য একটা তো প্রশাসনিক ব্যবস্থা আছে আমাদেরকে। আমি যেটা আগেও বলেছি যে প্রয়োজনে আমরা ডিআইয়ের মাধ্যমে মধ্যশিক্ষা পর্ষদের কাছে যাব, যাদের অ্যাফিলিয়েশন না পায় বয়েজ স্কুল, যে 5-এ মহিলা ভর্তি করার জন্য। এইটা হচ্ছে মূল বিষয়। আমাদের নতুন দাবি যেটা, যে বয়েজ স্কুলে যে 9-10 আছে সেটাকে আগামী দিনে যাতে বয়েজ স্কুল থেকে গার্লস স্কুলে আনা যায়, এই দাবিটা আমাদের নবতম সংযোজন। আর সব মিলিয়ে দেউলিয়া বয়েজ স্কুল কোনোভাবেই যাতে করে 5ম শ্রেণী ছাত্রীদের ভর্তি না হয়, সেই বিষয়ে রীতিমতো তৎপর হয়েছে এলাকার অভিভাবকের একাংশ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একদম খবরের প্রসঙ্গে আসবো, তবে এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেক এখন আপনাদের দেব। এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং খবর হলো উত্তরের আকাশে হঠাৎ আগুনের শিখা, বিকট শব্দ, আতঙ্কিত সাধারণ মানুষ, উল্কাপাত নাকি অন্য কিছু, এই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, উত্তরের আকাশে হঠাৎ আগুনের শিখা, বিকট শব্দ, আতঙ্কিত সাধারণ মানুষ, উল্কাপাত নাকি অন্য কিছু, এই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আলিপুর সূত্রে এই খবর আমরা পেয়েছি। যে ছবি আপনারা সরাসরি, সবচেয়ে বড় ব্রেকিং, এই মুহূর্তের ব্রেকিং, উত্তরের আকাশে হঠাৎ আগুনের শিখা, বিকট শব্দ, আতঙ্কিত সাধারণ মানুষ, উল্কাপাত নাকি অন্য কিছু, এই নিয়ে তৈরি হচ্ছে কিন্তু ধোঁয়াশা। একদম আপনারা দেখুন, সেই ছবি প্রত্যক্ষ করছেন। উত্তরে আকাশে আগুনের শিখা, বিকট শব্দ, মনে করা হচ্ছে উল্কাপাত নাকি অন্য কিছু। তবে আশঙ্কা, আতঙ্ক দুটোই কিন্তু কাজ করছে এই মুহূর্তে। সরাসরি এক্সপ্রেস অনলাইন অর্থাৎ এক্সপ্রেস নিউজের পর্দায় আপনারা সেই খবর দেখছেন, সেই ছবি প্রত্যক্ষ করছেন। একদম এবার আমরা একদম খবরের, জানেন আজকে দিনের শেষ, একদম খবরের শেষ মুহূর্তে আমরা রয়েছি, যে ব্রেকিং খবর দিয়ে। তবে একটু বলবো যে আগামী দিনে আমাদের চোখ থাকবে এই স্কুলের দিকে, যে কি হয়, দুটো অভিভাবকের গ্রুপ মিলে আদতে সমস্যার সমাধান হয় কিনা, সেই দিকে চোখ থাকবে। তবে এইটুকু বলতে পারি, দিনের শেষে
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।